ব্রজের রাখাল তুমি, মীরার গান, রাধার প্রাণ তুমি, তুমি অতিথি, তুমি ভগবান। অতিথি দেব ভব, অতিথি দেব ভব, অতিথি দেব ভব, অতিথি দেব ভব। নমস্কার, অতিথি দেব ভবতে আপনাদের স্বাগত জানাই। আমরা গত পর্বে অমিত বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলছিলাম তার জীবন পথ নিয়ে। কালিয়াগঞ্জ থেকে দিল্লি, এই যে তার অভিনয় জীবনের যে একটা দীর্ঘ পথযাত্রা, তার অভিজ্ঞতার বিনিময় চলছিল এবং কথা দিয়েছিলাম যে তার পরবর্তী পর্যায়ে নিয়ে আবার আপনাদের সামনে আসব। আজকে আমরা অমিত বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার চলে এসেছি এবং আমরা এই মুহূর্তে দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় তিনি কাজ করছেন, তিনি নাটক শিখছেন এবং তারপর কিভাবে আস্তে আস্তে তার পরবর্তী জীবন পথ গড়াচ্ছে এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পর্যন্ত তার যেই যাত্রাপথ, সেটা কোন কোন বাঁক নিয়ে এগিয়ে চলেছে, এটা জানার জন্যই আসুন আমরা স্বাগত জানাচ্ছি আবারও অভিনেতা, নাট্য শিক্ষক অমিত বন্দ্যোপাধ্যায়কে। স্যার, ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আপনার শিক্ষা শেষ হলো। সবাই যখন মুম্বাই চলে যাচ্ছে তাদের জীবনকে নতুন লড়াইয়ে নিয়ে যাবার জন্য, আপনি থেকে গেলেন এনএসডিতেই এবং সেখানে রেপার্টারিতে কাজ শুরু করলেন। সেও এক আপনার স্বর্ণযুগ বলা যায়। তো আপনি এই সময়টাতে কাদের কাদের সান্নিধ্যে কাজ করলেন, কি কি নাটক করলেন এবং এই সময়ে আপনার যে অভিজ্ঞতা, সেইটা যদি একটু বলেন। এটা আমার খুব একটা কনসাস সিদ্ধান্ত ছিল, কারণ আমি আমার এমএসডির কোর্সটা হচ্ছে 3 বছরের, আর 3 বছরের মধ্যে নাটকও হয়। স্টুডেন্ট অবস্থায় নাটক, আর তুমি যখন এনএসডির বাইরে বেরোলে, 3rd ইয়ারের পরে যখন বাইরে বেরোলে, ইউ আর কনসিডার্ড অ্যাজ এ প্রফেশনাল অ্যাক্টর। সো একটা হচ্ছে স্কুলে তুমি নভিস লার্নার, তারপরে রেপার্টারিতে তোমাকে কেউ শেখাবে না, তোমাকে বলবে এটা করো ওটা করো, অ্যান্ড ইউ শুড বি ক্যাপাবল এনাফ টু ডু দ্যাট। তো যার জন্য আমার 3 বছর পরে মনে হলো যে আই মাস্ট গো টু দ্য রেপার্টারি কোম্পানি। আর সেই সময় রেপার্টারিতে যে সমস্ত অ্যাক্টাররা ছিল, মানে যাদেরকে আমি দেখেছি, উত্তরা বাউকর, সুরেখা সিকরি, মনোহর সিং, মানে গুপ্তাজি থেকে শুরু করে, মানে হুজ হু, তখন একটা বিরাট হাইটের রেপার্টারি, রঘুবীর যাদব, ডলি আলুওয়ালিয়া, নূতনজি, হিমানি শিবপুরি, এরা সব রেপার্টারিতে তখন। তো আমি রেপার্টারিতে 1 বছরের ফেলোশিপ নিলাম। ফেলোশিপটা হচ্ছে আমাকে ওই অ্যাক্টিংয়ের উপরই একটা রিসার্চ ওয়ার্ক করতে হবে। তো বেশিরভাগ কাজটাই হচ্ছে ওদেরকে অবজার্ভ করা এবং ওদের সাথে সঙ্গে সবসময় থাকা, কারণ ওই বড় বড় অ্যাক্টারগুলোকে কীভাবে তাদের ক্যারেক্টার তৈরি করছে সেটা দেখার সুযোগ সবাই পায় না। কিন্তু আমি ফেলোশিপ নিয়েছি বলে আমি তাদের সঙ্গে সবসময় থাকতে পারতাম এবং আমার যখন যা দরকার নোট নিচ্ছি, করছি, ওদেরকে যেভাবে দেখেছি সেটা আবার পরে আমি প্র্যাকটিস করছি। আমি যে সূর্য কি অন্তিম কিরণের ওক্কাকে রোলটা করেছিলাম, আমি এই রোলটা অ্যাকচুয়ালি করতো গোবিন্দ নামদেব। তো আমার এত ভাল লেগেছিল রোলটা যে আমি পুরো রোলটা আমার মুখস্থ করে নিয়েছিলাম। মুখস্থ করে আমি অফ টাইমে ওই মঞ্চে আমি প্র্যাকটিস করতাম। তো একদিন দুজন লোক মানে আমাকে খুব লাইফে খুব ইন্সপায়ার করেছে, একটা রঘু ভাই আর একটা হচ্ছে নামদেব ভাই। দুটোই ঘটনা বলে দিচ্ছি। रघु भाई আমাকে দেখে একদিন বললো যে अमित ये तो नामदेव करता है, तुम नामदेव भाई को फॉलो कर रहे हो, नकल मार रहे हो। नो, यू आर अमित बनर्जी, योर अप्रोच टुवर्ड्स ओक्का शुड बी डिफरेंट। तुम ये सोचो कि तुम कैसे अप्रोच करोगे उसको। बेसिक जिस्ट बेस जो है वही रहेगा, लेकिन अप्रोच कैसे अलग हो सकता है। तो আমার মাথায় ঢুকলো, সত্যি তো আমি তো নামদেব ভাইকে নকল করছি। তো আমি
চেষ্টা করে 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 আমি ওটাকে আলাদাভাবে কিছু তৈরি করলাম। তো আমি যখন প্র্যাকটিস করছিলাম আমি জানিও না যে আমাদের রেপার্টারির যে স্টুডিও থিয়েটারের পিছন দিকটা হতো লাইটিং বুথ, সেটা দেখতে পেতাম না, অন্ধকার। নামদেব ভাই সেখানে বসে বসে আমার পারফরমেন্স দেখছিল এবং আমি জানিও না নামদেব ভাই গিয়ে বজ্জু ভাই মানে দ্য ডাইরেক্টর অফ দ্য ন্যাশনাল স্কুল অফ ড্রামা অ্যান্ড দ্য চিফ অফ দ্য রেপার্টারি কোম্পানি, তাকে গিয়ে বলেছে যে सर मैंने अमित को ओक्का करते हुए देखा, ही इज डूइंग बेटर देन मी, उसको मौका दीजिए, मैं ओक्का नहीं करूंगा, अमित को दीजिए। মানে এটা যখন আমি জানতে পারলাম, বজ্জু ভাই এসে আমাকে বললো अमित तू ओक्का करता है सुना, जरा करके दिखा। তো আমি পুরো দেখালাম, খুব খুশি হলো, ঠিক আছে কাল কা শো তু করেগা। সো পরে এটা আমি অনেক পরে জেনেছি, এটা আমি জেনে না আই ওয়াজ ইন টিয়ার্স। একটা অ্যাক্টরের হৃদয় দেখো, দোজ আর দ্য মানে এদের যে কন্ট্রিবিউশন আমার উপরে রয়ে গেছে। মানে আমি বলি এটা এই ইন্টারভিউয়ের মাধ্যমে, এটা আমি অবশ্যই বলতে চাই যে এই যে আমি যাদের সাথে কাজ করেছি, নামদেব ভাই, রঘু ভাই, ডলিজি, নূতনজি, হিমানিজি, মানে আমার যে এই পুরো যে ওই সময়কার রেপার্টারির এদেরকে যে দেখেছি, উত্তরাজিৎ থেকে আমার গুরু যারা ছিল সমস্ত, মানে এরা সবাই মিলে তিল তিল করে আমাকে তৈরি করেছে। আমি দেখেছি, শিখেছি, জেনেছি, প্র্যাকটিস করেছি, তিল তিল করে তৈরি করেছে। এবং আমি আমার ভেতর থেকে, আমার অন্তরাত্মার থেকে আমি এদেরকে আমার প্রণাম জানাই। মানে এরা না থাকলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমি যখন কথা বলি আমি এই ব্যাপারটায় আই বিকাম ভেরি ইমোশনাল। দ্যাট ওয়াজ দ্য ডেজ। এই যে রেপার্টারিতে তারপরে আস্তে আস্তে মানে রোল, আমার ওই ওক্কাকে রোল করাটা একটা আমার টার্নিং পয়েন্ট হয়ে গেল। এবং তারপর থেকে আস্তে আস্তে আমি মেজর রোল পেতে শুরু করলাম, হাবিব সাহেবের সাথে, আলকাজি সাহেবের সাথে, বন্সি কলের সাথে, মানে যারাই এসছে ধীরে 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 আমাকে সেন্ট্রাল মেজর রোলে সিলেক্ট করতে শুরু করেছে। এবং তারপরে তো মানে বছর চারেক, মানে আমি 7 বছর ইয়েতে ছিলাম রেপার্টারিতে, তার 3.5-4 বছর তো আমি পরের দিকে মেজর রোল করেছি। এবং মানে ওই সময়টায়, যার জন্য আমি ওই সময় থেকে ওই লোক মানে মনোজ বাজপেয়ী, সৌরভ শুক্লা, এরা যারা ছিল আমার সাথে ওখানটায় দিল্লিতে, তারা সব বম্বে চলে গেল। কিন্তু আমি না এই নেশাটা ছেড়ে যেতে পারলাম না। আমি জানি না ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে কি, মানে আমার নামে টিকিট বিক্রি হয়ে যেত, লোক আমাকে চিনতো, জানতো যে আমি আজকেও সেটা সেই যে ব্যাপারটা আজও রয়ে গেছে। হ্যাঁ, আপকো দেখা, আপকো রেপার্টারি মে দেখা, क्या काम करते थे आप। তো এটা কোথাও না কোথাও একটু তৃপ্তি তো দেয়। স্যার, আপনি কাজ শুরু করলেন, তো এই যে আপনার একটা লম্বা থিয়েটার যাপন, সেখানে কাদের কাদের সান্নিধ্য পেলেন, কোন কোন নির্দেশকের নির্দেশনায় কাজ করার সুযোগ পেলেন, কাদেরকে গুরু হিসেবে পেলেন, তাদের কথা একটু আপনি যদি বলেন। হ্যাঁ, এটা আমি যেমন ফার্স্ট ইয়ার থেকে যদি ধরি আমি, তাহলে আমি এটা তোমাকে আমি পাঠিয়েও দেবো নামগুলো। যেমন আমার প্রথম গুরু যদি বলি, মোহন মেহরিষি, যে আমাদের ন্যাশনাল স্কুল আমার ডাইরেক্টর ছিল, যে উনি আমাদেরকে বলতেন যে ওই বছরই উনিও প্রথম ডাইরেক্টর হিসেবে জয়েন করলো এবং আমরাও ফার্স্ট ইয়ারে এন্ট্রি নিলাম। তো আমাদেরকে উনি বলতেন মাই ফার্স্ট চাইল্ড। তো আমাদেরকে উনি বলতেন এটা আর কি। মোহন মেহরিষি, ওনারই ভাই ভানু ভারতী, বন্সি কল, হাবিব সাহেব, হাবিব তানবীর। আর আমাদের স্কুলে আমাদের সময় আরেকটা বোধহয় এখন কেন হয় না আমি ব্যাপারটা ভালো জানি না, ফরেন এক্সচেঞ্জ হতো। মানে মস্কো আর্ট থিয়েটার থেকে কেউ পড়াতে আসছে, রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্টস থেকে পড়াতে আসছে, জার্মান স্কুল অফ বার্লিন স্কুল অফ অ্যাক্টিং থেকে পড়াতে আসছে, বিদেশ থেকে প্রচুর বড় বড় এক্সপার্ট, এদেরকে আমি ওখানেই পেয়েছি, যে রিচার্ড শেকনার, জন মার্টিন থেকে শুরু করে পেনি কাস্টাগলি, এই যে বিরাট বিরাট নামগুলো আমি তাদেরকে স্কুলে পেয়েছি, রেপার্টারিতে পেয়েছি। ফ্রিটজ বেনিভিটস, তাকে পেয়েছি। তো ফ্রিটজ বেনিভিটসের সাথে আমার কাজের অভিজ্ঞতাটা অতটা, ওকে আমি বুঝতে আমার খুব অসুবিধে হতো, কিন্তু তবু অনেকটা শিখেছি। আর হাবিব সাহেব, আমি এই 2-3 জন লোক আছে যারা আমার কনসেপ্টগুলোকে খুব হিলিয়েছে, অ্যাক্টিংয়ের কনসেপ্টটাকে। একটা হচ্ছে হাবিব তানভীর সাহেব, আমাকে ভীষণ পছন্দ করতেন, ভালোবাসতেন খুব, ওনার বাড়ি চলে যেতাম আমি।
রতন থিয়াম, বংশী কৌল, রবিন দাস, একটা অসাধারণ ডাইরেক্টর অ্যাক্টরদের জন্য। প্রসন্নাজি সাউথের, তো সত্যদেব দুবে একটা গ্রেট ডাইরেক্টর। মানে এরা এমন সব ডাইরেক্টর আজকে যেসব বড় বড় অ্যাক্টরদের আমরা দেখি তাদেরকে এরা তৈরি করেছে। তো সান্নিধ্য পেয়েছেন আরো অনেক আরও আছে বাংলার থেকে, যেমন আমি আমাদের স্কুলে এসেছিল উৎপল দত্ত, শম্ভু মিত্র, বাদল সরকার, প্রবীর গুহ, এরা ওই সময় স্কুলে এসেছিল। তাদের সঙ্গে মানে কাছাকাছি বসে তাদের কাছ থেকে শুনতে ওয়ার্কশপের মতন হয়েছে। এটা বিরাট সৌভাগ্য যে শম্ভু মিত্রকে হাঁ করে দেখছি চোখের সামনে দাঁড়িয়ে, যে কথা বলছে মনে হচ্ছে যেন মুখ দিয়ে মণিমুক্ত ফুটছে, হ্যাঁ এমনভাবে কথা বলছে, অদ্ভুত। মানে সেই অভিজ্ঞতাগুলো ভোলার না। মানে আর এটা আমার কাছে একটা, মানে শম্ভু মিত্রের নাম এত শুনে এসেছিলাম, তো যেদিন তাকে প্রথম দেখি আর আমার উপরেই দায়িত্ব পড়েছিল শম্ভু মিত্রকে গেস্ট হাউস থেকে স্কুলে আনার এবং পৌঁছে দেওয়ার। তো এই গাড়িতে ওনার পায়ের কাছেই বসে থাকতাম আমি। মানে শম্ভু মিত্র একটা শরীরে কিছু একটা হতো আমার। তারপরে ওনার পাশে বসে যে উনি কথা বলছেন কীভাবে কী করতে হয় না করতে হয়, সেসব ওনার লাইফ এক্সপিরিয়েন্স, ওনার নাটকের অভিজ্ঞতা, বা কিছু পড়ে শোনাচ্ছেন। উনি বাংলায় বলছেন, তো কিছু কিছু সময় ইংরেজিতে বলছেন, হিন্দি খুব কম। তো সেটা তো বিরাট অভিজ্ঞতা একটা। উৎপল দত্তর মতন একটা এত বড় লোক। স্যার, রেপার্টরির কাজ শেষ করে যখন সবাই বোম্বে চলে যাচ্ছে, আপনার বন্ধু ইরফান খান চলে যাচ্ছেন, মিতা বশিষ্ঠ বোম্বেতে চলে যাচ্ছেন বলিউডে, সেখানে আপনি বোম্বে না গিয়ে বাংলায় চলে এলেন, টালিগঞ্জে এলেন কেন? যখন রেপার্টরিতে আমার একটা নাটক দেখে বুদ্ধদেব দা আমাকে ডেকে পাঠালো বাংলাতে, আমি ভাবলাম যে বুদ্ধদেব দাস দাসগুপ্ত, তো আমি ভাবলাম যে এটা মানে সুযোগ আমার দরজায় এসছে। তো আমি তখন রেপার্টরি ছেড়ে আমি বুদ্ধদেবের সঙ্গে কাজ করতে এলাম। প্রথম সিনেমা, প্রথম কাজ হচ্ছে আমার সিনেমা হিসেবে মাঝি, বুদ্ধদেব দাশগুপ্তের। তো একটা জিনিস এখন আজকে এসে মনে হয় যে আসলে আমার ওই সময়টায় না, মানে দুটো মানে খুব ক্লিন ডিভিশন ছিল, একটা আর্ট ফিল্ম, একটা কমার্শিয়াল ফিল্ম। আজকের ডেটে আর্ট ফিল্ম বলে আর কিছু নেই। সেই যে সময়টায় তপন সিনহা, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, সত্যজিৎ রায়, মৃণাল সেন, আদুর গোপাল কৃষ্ণ থেকে শ্যাম বেনেগাল, গোবিন্দ নিহালনি, এরা যেসব ছবি বানাচ্ছিল, মানে একটা আর্ট ফিল্ম আমরা নামই দিয়েছিলাম সেটা। আরেকটা ছিল কমার্শিয়াল ছবি, আমাদের স্বপন শাহ। স্বপন শাহর ছবিতে আমি মানে কাজ করার সুযোগও পেয়েছি। আমার মাথায় কেন জানি না সোকল্ড এনএসডির একটা চিন্তা ভাবনা ছিল, না না আমি তো এদের ছবিতে কাজ করবো, করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো, হ্যাঁ এরকম অদ্ভুত ধরনের চিন্তা ছিল। আমি এদের সবার সাথে কাজ করেছি। তপন সিনহার সঙ্গে 3খানা কাজ করেছি, বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে করেছি 2-3খানা। আমি তপন সিনহার সঙ্গে করেছি ডটার্স অফ দ্য সেঞ্চুরি, শতাব্দীর কন্যা, তাতে জয়া বচ্চন, সাবানা আজমি, এরা সব ছিল। দীপা শাহী আমার হিরোইন ছিল। তারপরে হুতুমের নকশা তপন সিনহার সঙ্গে করেছি। আরেকটা কি করেছিলাম, এটা বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে আরণ্যক, যেটাতে লিড রোল করেছিল হচ্ছে অঞ্জন দত্ত, আমি সেকেন্ড লিডে ছিলাম। তারপরে মাঝি, আরও একটা করেছি, 3খানা কাজ করেছি ওনার সাথে। রাজা সেন, ওনার সাথে নাম, মানে সে নামগুলো এই মুহূর্তে আমার কাছে খেয়াল নেই। টেলিফিল্ম করেছি কতগুলো। আমার দুর্ভাগ্য যে আমি খুব চেষ্টা করে ওই সময় সত্যজিৎ বাবুর বাড়িতে গেছি, আমার স্বপ্ন ছিল ওনার সঙ্গে কাজ করার, মৃণাল সেনের সঙ্গে কাজ করা, কিন্তু তারা দুজনেই অসুস্থ ছিল সেই সময়টায়, এবং তার কিছুদিন পরে দুজনে আস্তে আস্তে তারা উপরে চলে যায় আর কি। তো যাই হোক, তাদের তো বাংলায় এসে যখন এই কাজগুলো আমি করছি, আমার একটা জিনিস তখন পরের দিকে হান্ট করতে আরম্ভ করলো, যে আমি এতগুলো কাজ করেছি, রাস্তায় যখন বেরোই আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, আমাকে কেউ ঘুরেও দেখছে না, চেনে না কেউ। অনেক পরে রিয়েলাইজ করেছি এই ছবিগুলো হলের মধ্যে 2 দিন বা 3 দিন থাকে, এগুলো বিদেশ যায়, অ্যাওয়ার্ড নিয়ে চলে আসে, হয়ে গেল। সাধারণের কাছে পৌঁছে না। সাধারণ লোক আর্ট ফিল্ম দেখতেও যায় না। তারা কমার্শিয়াল, যতক্ষণ তুমি কমার্শিয়ালি না ভায়াবল হচ্ছ, সেইটা যতক্ষণ না তোমার সেই পপুলারিটিটা গেইন করছো, ততক্ষণ মুশকিল, খুব মুশকিল। সো আমাকে সেই স্ট্রাগলটা করে যেতে হয়েছে। তা আমাকে সেই সময় গাইড করার কেউ ছিল না। আমি নিজেই অনেক সময় উমা আমাকে বলেছে যে এটা ওটা সেটা, কিন্তু তখন তুমি বোঝো না, আমি করছি, এগুলো অ্যাভয়েড করেছি এভাবে। সিরিয়ালও তো করলেন অনেক, প্রচুর সিরিয়াল করেছি। তো
কিন্তু সেগুলো সেভাবে ক্লিক করেনি। এটা একটা মানে কপালেরও ব্যাপার থাকে, সেভাবে ক্লিক করেনি। এনিওয়ে, তারপরে যেভাবে যা আমার জীবনটাকে যেভাবে উপরওয়ালা নিয়ে গেছে, हाँ कभी कभी वो একটা কথা আছে, कभी कभी एक খালিশ সি होती है जिंदगी में। जब আমি যখন চিন্তা করি, একটা শের আছে যে शिकायतें तुझसे बहुत है जिंदगी, शिकायतें तुझसे बहुत है जिंदगी, फिर भी जो तूने दिया वो किसी से कम नहीं। तो ठीक है, आई एम वेरी हैप्पी। आई हैव ए फैंटास्टिक फैमिली, आई हैव ए फैंटास्टिक सन, ब्यूटीफुल वाइफ, आई एम वेरी हैप्पी। এমন কোন পরিস্থিতি তৈরি হলো যার জন্য অভিনেতা অমিত ব্যানার্জি তার যে জীবন পথ সেটা বাঁক নিল নাট্য শিক্ষক অমিত ব্যানার্জিতে? মানে এমন কি পরিস্থিতি যার জন্য আজকে আপনি নাট্য শিক্ষক এবং সারা ভারতবর্ষে প্রায় যেখানেই জাতীয় স্তরে নাট্য বিদ্যালয় আছে বা নাটক শেখানো হচ্ছে সেখানেই আপনি ক্লাস নিচ্ছেন, সারা দেশে আপনার বহু কৃতি ছাত্রছাত্রী। তো এই যে অভিনেতা অমিত ব্যানার্জি, তিনি নাট্য শিক্ষক অমিত ব্যানার্জি হলেন, এই গল্পটা কোথায়, জীবন কিভাবে বাঁক নিল? এটার পেছনে মানে বিরাট কোনো খুব সহজ সরল কারণ আছে। সেটা হচ্ছে আমি যখন অ্যাজ অ্যান অ্যাক্টার কাজ করছিলাম তখন অনেক আপস অ্যান্ড ডাউনস চলেছে, প্রত্যেক অ্যাক্টরের জীবনেই থাকে আপস অ্যান্ড ডাউনস চলেছে। মাঝখানে আমি বাইরে বিদেশ চলে গেছিলাম, মরিশাস চলে গেছিলাম, বেশ কিছুদিন ছিলাম। পরের দিকে আমি সেভাবে আর কাজ পাচ্ছিলাম না, যেভাবে শুরুতে কাজ পেতে আরম্ভ করেছিলাম। তার পেছনে কোনো পলিটিক্স আছে না কি আছে। অথচ তপন সিনহা বলছেন যে বহুদিন পর টালিগঞ্জে আমি একজন শিক্ষিত অভিনেতা পেয়েছি। বিরাট বিরাট প্রাপ্তি আমার এটা। তপন সিনহার মুখ থেকে এই কথা, সেই পেপার আমার কাছে আজও আছে। বিরাট প্রাপ্তি এটা আর কি। আমার স্বপ্ন ছিল এদের সাথে কাজ করার, আর একটা পূর্ণ হয়েছে আর কি এটা আর কি। তো কিন্তু ওই মানে কি বলবো, মানে এটা নানান রকম পলিটিক্স থাকে হয়তো, বা আমার যে একটা অ্যাবসেন্স হয়ে গেল সেটার কি জন্য কেন কি হলো আমি খুব ভালো এটাকে অ্যানালিসিস করতে পারবো না। আমি যখন ঘুরে এলাম তখন সেভাবে আর কাজ পাচ্ছিলাম না। দ্যাট ওয়াজ এ লিটল ক্রাইসিস পিরিয়ড। কিন্তু কখন কিভাবে কি হলো সেটা বলতে পারবো না। তারপরে যখন কাজের চেষ্টা আরম্ভ করলাম, আমি এটার জন্য আমি সম্পূর্ণভাবে তার কৃতিত্ব দিতে চাই আমি অনুরাধা ম্যাডামকে এবং কীর্তি ম্যাডামকে। কারণ অনুরাধা ম্যাডাম আমাকে বারবার, উনি আমাকে চাকরির জন্য বলেছেন যে অমুক সেন্টারে গিয়ে ডাইরেক্টর হয়ে যাও, আমাকে কুলকার্নিজিকে দিয়ে কনভিন্স করানোর চেষ্টা করেছে। কিন্তু আমার ওই একটা জেদ ছিল যে আমি চাকরি করবো না। কারণ চাকরি করতে গিয়ে আমি দেখেছি লোককে খুব ট্রাবলের মধ্যে থাকতে। কেউ একটা, তুমি যত বড় পোস্টেই থাকো তোমার একটা বস থাকবে, আর সেই বস তোমাকে জ্বালাবেই জ্বালাবে একেবারে 100%। তা আমার কোনো বস নেই, আমার একটাই বস আমার বাড়িতে আছে। অনুরাধা ম্যাডাম আমাকে যখন বললো যে চাকরির জন্য, আমি না করলাম। বললো ঠিক আছে তুমি পড়ানে যাও। ম্যাডাম আমি পড়াবো কি করে, আমি একটা অ্যাক্টার। तो कन्विंस करे ठीक है तुम जाओ, पढ़ाने की जरूरत नहीं है, तुम इतने बड़े बड़े डायरेक्टर के साथ काम किया, अमित इतने काम किया, तुम्हारे नाम पे रेपर्टरी में इतना तारीफ हुआ लोगों के सबके सामने, সবার কাছে এত তারিফ হয়েছে, এত সুনাম হয়েছে তোমার, ইউ গো অ্যান্ড শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। হ্যাঁ এটা আমি করতে পারবো। তো সেই প্রথম আমার জার্নি শুরু হলো নর্থ ইস্ট দিয়ে। আমার মনে আছে প্রথম গেজিং আমি গেছিলাম, এবং সেখানে প্রথম দিন যে পড়াতে যাব আমার সেই ফিলিংস আজও আছে। আমার হাত পা কাঁপছিল যে আমি কি পড়াবো। সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে আমাদের দেশে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। তো যখন এই পুরস্কারে আপনি মনোনীত হলেন, আপনার কাছে খবর এলো যে ভারতবর্ষের একজন অভিনেতা হিসাবে আপনি রাষ্ট্রপতি পুরস্কারের জন্য সম্মানিত হতে যাচ্ছেন, কেমন অনুভূতি? আর যেদিন আপনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নিলেন, এই অনুভূতিটা শুনবেন। খুব সংক্ষেপে বলছি। আমি জানতাম যে আমি নমিনেটেড হয়েছি, এর আগেও নমিনেটেড হচ্ছিলাম। আমি এর জন্য আমার
মানে আমার গুরু, আমার কলিগ, আমার মানে কি বলবো তাকে, কি বলে আমি বর্ণনা করবো আমি জানি না, উত্তরা বাউকার। উনি আমাকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসতেন এবং আমি জানি যে উনি আমাকে, কারণ উনি আমার বহু কাজ দেখেছেন এবং শি ওয়াজ এ ড্যাম অ্যাডমায়ারার, মানে উনি আমার খুব অ্যাডমায়ারার ছিলেন। আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর উনি ভয়ঙ্কর পছন্দ করতেন। উনি আমাকে বলেছিলেন যে আমি তোমাকে নমিনেট করতে চাই, তুমি তোমার সমস্ত বায়োডাটা আমার কাছে পাঠাও। তো এটা বছর 4 ধরে চলছিল, 4 বা 5 বছর ধরে চলছিল এটা। কোনোবারই হয় না, কোনোবারই হয় না। তা আমি ভেবেই নিয়েছিলাম যে মহা মুশকিল, জানি না এত বড় বড় লোক আছে, আমার কি করে কি হবে। তো উত্তরাজি আমাকে বলেছিল, অমিত, जब तक तुम्हें नहीं मिलेगा मैं तब तक तुम्हें करती रहूंगी। और मेरा पूरा विश्वास, আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে তোমাকে একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এই একই কথা আমাকে রতন থিয়ামা বলেছিল যে अमित अगर मैं चेयरमैन होता मैं कब का तुम्हें दे देता संगीत नाटक একাডেমি का। তো আমার কাছে এই কথাগুলোই না অ্যাওয়ার্ডের মতন ছিল। তারপরে লাস্ট টাইম যখন পেলাম 2020 জন্য, তো আমাকে রাত্রেবেলা বামন কেন্দ্র ফোন করলো, আমার ডাইরেক্টর, এনার্জি ডাইরেক্টর ছিল। अमित कंग्रेचुलेशन। क्या हुआ सर? अरे यू गॉट एकेडमी अवार्ड। सर मजाक क्यों कर रहे हो सर, ऐसा मत बोलो, झटका लगेगा, एक झटका खा चुका हूँ, दूसरा झटका लग जाएगा, ऐसा मत बोलो। और वेट 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 आई एम सेंडिंग यू। তো উনি আমাকে সঙ্গে সঙ্গে মোবাইলের লিস্টটা পাঠিয়ে দিলেন আর কি, কারা কারা আছে। তাতে দেখলাম নিজের নাম। অ্যান্ড ইট ওয়াজ এ মোমেন্ট। আমার সঙ্গে সঙ্গে সবার আগে আমার মায়ের কথা মনে হলো, বাবার কথা মনে হলো। আমি খুব ছোটবেলাটা আমার যেভাবে কেটেছে, সাধারণ পরিবারে যা হয় আর কি, যে সবাই ভাবে একটা চাকরি বাকরি করুক, একটা ভালো বউ হোক, বাচ্চা কাচ্চা হোক, সংসার করুক, শিল্পকলা করবে, সন্ধ্যার সময় এসে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য শিল্পকলা করবে। ও সব কিছু ছেড়ে দিয়ে এই করতে গেল। তো তার রেজাল্ট যে এটা হতে পারে, আমার সেদিন ভীষণ মনে হয়েছিল যে এটা যদি আমার মা বাবা দেখে যেতে পারতো, আমি বোধহয় তাদের সাথে আমিও সবচেয়ে বেশি খুশি হতাম। তারাও নিঃসন্দেহে উপর থেকে দেখেছে এটাকে। তো মাই হোল ফ্যামিলি ওয়াজ ভেরি হ্যাপি, মাই ওয়াইফ, মাই সান। জানি তোমরা ভীষণ ভীষণ খুশি হয়েছো। আর বীরভূম সংস্কৃতি বাহিনী আমার শরীরে, আমার মননে, আমার পরিবারের সাথে যেভাবে জড়িয়ে আছে, আমি খুব হ্যাপি উজ্জ্বল যে আমি এমন কতগুলো লোককে পেয়েছি আমার জীবনে। তাদের মধ্যে অবশ্যই তুমি এবং তোমার বীরভূম সংস্কৃতি বাহিনী। আমার মনে হয় এরা আমারই বাচ্চা কাচ্চা, এরা আমারই লোকজন। যে কোনো কিছুর জন্য তোমরা সবসময় যা কিছু করতে প্রস্তুত হয়ে যাও। এটা আজকাল দেখা যায় না এই জিনিসটা। থিয়েটার যদি মানুষকে এভাবে মানুষ হতে না শেখায়, তাহলে কি লাভ? তাহলে শিল্পের যে গুণ, শিল্পের যে ধর্ম, সেটা কোথাও মিস হয়ে যাচ্ছে। এবং বীরভূম সংস্কৃতি বাহিনী যেভাবে কাজ করছে, শিল্পের মাধ্যমে সমাজ সংস্কারের যে কাজ করছে, আমি যখন যেখানে যাই সব জায়গায় এক কথা বলি, এটা হওয়া উচিত। শুধু আসলাম, নাটক করলাম, চলে গেলাম, ঠিক আছে, সেটাও একটা এরিয়া, কিন্তু এই এরিয়াটা একটা অসাধারণ এরিয়া যেটাতে তোমরা কাজ করছো। এবং আমি যতদিন জীবিত আছি, আমি সব সময় সব রকম ভাবে বীরভূম সংস্কৃতি বাহিনীর সাথে আছি, এটা আমি বলতে পারি। শেষ প্রশ্ন, অমিত ব্যানার্জি যদি কোনোভাবে আবার অভিনয়ের সুযোগ পায় বা ডাক পায়, সেই জায়গা থেকে, সেরকম জায়গা থেকে আপনি প্রস্তুত? সেটা এই মুহূর্তে না, আমার এই মুহূর্তে তো প্রস্তুত না। আমার মনে একটা কোথার থেকে একটা তৈরি, হার্ট অ্যাটাকের পরের থেকে তৈরি হয়েছে যে থিয়েটারে যে 2 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় স্টেজে দিতে হয়, সেটা আমি কি এখন পেরে উঠবো? এটা আমার করছে, হয়তো বা প্র্যাকটিস করলে হয়ে যাবে। এমন কি নেই যে হার্ট অ্যাটাক হয়েছে তারা স্টেজে যায় না, কিন্তু আমি আজ অব্দি যাইনি। আমি কিন্তু পারবো না এ কথা মনে হয় না, কিন্তু নিজের মনের মধ্যে একটা কোশ্চেন তৈরি হয়েছে। হয়তো সেটাকে যদি ওভারকাম করতে পারি, তাহলে হয়তো করে ফেলতে পারবো। মাঝে মাঝে ইচ্ছে করে, এমন না যে ইচ্ছে করে না, মাঝে মাঝে ইচ্ছে করে। আবার মাঝে মাঝে ভয় পাই যে যদি হঠাৎ করে স্টেজের মধ্যে শরীর খারাপ হয়ে যায়,
ওই হার্ট অ্যাটাকটা কোথাও আমাকে না হিলিয়ে দিয়েছে সব। যে আমি দুবার আমার জীবনে এরকম হয়েছে যে আমি মজা করে বলি যে আমি যেতে যেতে ঘুরে এসেছি, ওই উপরে গিয়ে উর্বশী রম্মাদের বলেছি দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এখনো তৈরি না, নিচে অনেক উর্বশী রম্মা আছে, তাদের সাথে একটু দেখা করে সময় কাটিয়ে পরে আসছি তোমাদের কাছে। তো দুবার এরকম হওয়াতে আমি কোথাও একটা খুব নার্ভাসনেসে ভুগি এটাতে আমি। তো কখনো সেভাবে সুযোগ হলে আমি কিছু ছোট কিছু দিয়ে হয়তো শুরু করলে হয়তো সেই ভয়টা কেটে যাবে। নিশ্চয়ই কখনো যদি তোমাদের সঙ্গে হয় সেই সাহস দাও, আমি নিঃসন্দেহে চেষ্টা করব, নিঃসন্দেহে চেষ্টা করব। আর বাস তোমরা যেভাবে কাজ করছো এটা আমার মনের কাজ, প্রাণের কাজ, এটাই আমার ধর্ম, এটাই আমার স্বপ্ন, এটাই আমার সব কিছু। তো এর জন্যই বোধহয় আমি জন্মেছিলাম, আর আমি এটা করতে করতেই চলে যেতে চাই, এটাই আমার স্বপ্ন। স্যার, আমাদের এই যে আলোচনা, এই সাক্ষাৎকার বহু মানুষের কাছে পৌঁছে যাওয়া খুব দরকার, বিশেষ করে যারা নতুন প্রজন্মের নাট্যকর্মী, যারা নাটক শিখতে চায়, যারা কোথাও গিয়ে একটা ইন্সপিরেশন পেতে চায়। আপনি বড় ইন্সপিরেশন সারা বাংলার, সারা ভারতের নাট্যকর্মীদের কাছে। আমাদের এই যে অতিথি দেব ভব, আপনি যদিও আমাদের অতিথি নন, আপনি আমাদের মাথার উপরে আছেন, আপনার থেকে বড় অভিভাবক আর কে আছে। তো তবু আজকের এই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনার প্রণাম স্যার, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অতিথি দেব ভব আজকে এখানেই শেষ করছি, কিন্তু এর যাত্রাপথ শুরু হলো। আগামী সোমবার আবার আপনাদের সামনে আমরা আসব। আমাদের বিশ্বাস আপনারা আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন। নমস্কার।